মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য M.R. জেমসের কাহিনী লস্ট হার্টস অবলম্বনে রাজর্ষি গুপ্তর অনুবাদ হৃদয়হারা। M.R. জেমস অর্থাৎ মন্টেগিউ রোডস জেমস জন্মগ্রহণ করেন 1 অগস্ট 1862 সালে। একাধারে ছিলেন সাহিত্যিক, পণ্ডিত এবং অধ্যাপক। কিংস কলেজ, কেমব্রিজ ইউনিভার্সিটি, ইটন কলেজের মতো ইংল্যান্ডের কিছু বিখ্যাত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের পদ অলঙ্কৃত করেছেন। 1913 সাল থেকে 1915 সাল অবধি কেমব্রিজ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। যদিও তাকে আমরা মূলত মনে রেখেছি তার লেখা ভৌতিক গল্পের জন্যেই। আমাদের আজকের গল্প লস্ট হার্টস প্রথম প্রকাশিত হয় 1895 সালে। এই গল্পের অনুবাদ করেছেন রাজর্ষি গুপ্ত। তার জন্ম হয় 23 জুন 1990 সালে। বর্তমানে সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজের ইংরেজির অধ্যাপনা করছেন রাজর্ষি বাবু। হৃদয়হারা গল্পটি আমরা নিয়েছি ঋত প্রকাশনের ছায়া কায়া ভয় বইটি থেকে। প্রধান চরিত্রে স্টিফেন এলিয়ট এবং মিস্টার অ্যাবনি। গল্প পাঠে দ্বীপ, গল্পের সূত্রধার আমি সোমক। শুরু হচ্ছে হৃদয়হারা। সময়টা আমার আন্দাজ মতো 1811 সালের সেপ্টেম্বর। লিঙ্কনশায়ারের মাঝখানে অবস্থিত অ্যাসওয়ারবি হলের দরজায় এসে দাঁড়ালো একটা ঘোড়ায় টানা ডাকগাড়ি। লাফিয়ে নামলো এক বালক, গাড়ির একমাত্র যাত্রী। ঘণ্টা বাজানোর পর যতক্ষণ দরজা না খোলে ততক্ষণ সে কৌতূহলী চোখে চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। তার সামনে রানী অ্যানের আমলে তৈরি উঁচু চৌকোনা লাল ইঁটে তৈরি বিশাল এক প্রাসাদ। পরে তার সঙ্গে যুক্ত হয়েছে 1790 আরও ধ্রুপদী শৈলীর থামওয়ালা গাড়ি বারান্দা। বাড়িটায় অনেকগুলো উঁচু উঁচু সরু সরু জানলা আছে। সেগুলো সাদা রঙের কাঠের পাল্লায় ছোট ছোট কাঁচ বসানো। প্রাসাদের সামনের অংশের ঠিক মাঝখানে একদম ওপরে একটা সুবিশাল গোল জানলা বসানো ত্রিকোণাকার খিলান। বাড়িটার ডাইনে বাঁয়ে বিস্তৃত। এক সারি স্তম্ভের ওপর আশ্চর্য রকমের জেল্লাদার কাঁচ বসানো টানা ঝুল বারান্দা দিয়ে পাশের দুই মহল মাঝের মহলের সঙ্গে যুক্ত। বোঝাই যাচ্ছে এই দুপাশের অংশ আস্তাবল, অফিস ইত্যাদির দরুন ব্যবহৃত হয়। দুই মহলেরই মাথায় মুকুটের মতো সুদৃশ্য গম্বুজ। তাদের মাথায় একটি করে শৌখিন সোনালী পাখির মূর্তি শোভা পাচ্ছে। পড়ন্ত সূর্যের আলোয় সারি সারি জানলার কাঁচের শার্সিগুলো ঝলসে উঠছে যেন এক একটা আগুনের শিখা। অট্টালিকার সামনে বিছিয়ে থাকা বিশাল সমতল মাঠের ইতিউতি ছড়িয়ে আছে বিরাট ওক গাছ, আর প্রান্ত বরাবর আকাশের গায়ে মাথা উঁচিয়ে আছে ফারের দল। মাঠ বাগানের একধারে ঝুপসি গাছগাছালির মধ্যে থেকে উঁকি মারছে ঘড়ি বসানো গির্জার চূড়া। তার ওপরে বসানো সোনালি হাওয়া মোরগের গা থেকে অস্তরাগের শেষ নিশান প্রায় মিলিয়ে এসেছে। 6টা বাজার সুরেলা ঘোষণা হাওয়ায় ভেসে এলো গির্জা ঘড়ির দিক থেকে। যদিও শরৎ অপরাহ্নের স্বভাবগত বিষণ্ণতা আজ বিকেলের কণায় কণায় লেগে আছে, তাও গাড়ি বারান্দায় দরজা খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে ছেলেটি সব মিলিয়ে পরিবেশটা বেশ মনোরম লাগলো। ডাকগাড়িতে করে ছেলেটি আসছে ওয়ারউইকশায়ার থেকে। সেখানে 6 মাস আগে সে অনাথ হয়েছে। তার দূর সম্পর্কের এক বয়স্ক দাদা মিস্টার অ্যাবনি দয়াপরবশ হয়ে দেখভালের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। তাই সে আজ তাঁর বাড়িতে এই অ্যাসওয়ারবির দরজায় এসে হাজির হয়েছে। মিস্টার অ্যাবনির তরফ থেকে এই প্রস্তাব আসা এক আশ্চর্য ব্যাপার, কারণ চেনাশোনা মহলে তিনি পরিচিত সঙ্গবিমুখ নির্জনবাসী হিসেবে। তাঁর নির্জনবাসের ঢিমে তালা অনাড়ম্বর সংসারে একটি বাচ্চা ছেলের প্রবেশ যে রীতিমতো বেখাপ্পা এক ঢেউ তুলবে তা অনুমান করাই যায়। তবে সত্যি বলতে কি, মিস্টার অ্যাবনির কাজকর্ম মন মেজাজ নিয়ে বিশেষ কিছু জানা যায় না। কেমব্রিজের গ্রিকের অধ্যাপক একবার বলেছিলেন যে পরবর্তী যুগের পেগান জনজাতির ধর্মবিশ্বাসের বিষয়ে অ্যাসওয়ারবির মালিকের চেয়ে বেশি কেউ জানে না।
মিস্ট্রি, অরফিক কাব্য, মিথরা ধর্মগোষ্ঠী, নিও প্লেটোনিজম আর এই রকম আরও সমস্ত রহস্যময় ধর্মীয় বিষয়ে যাবতীয় যা বই লেখা হয়েছে সে সবই থরে থরে সাজানো আছে তাঁর লাইব্রেরিতে। প্রাসাদের মার্বেল পাথরে মোড়া হলঘরে শোভা পাচ্ছে একদল মিথরা উপাসকের ষাঁড় বলি দেওয়ার একটি অপরূপ মূর্তি। লেভান্ট দেশ থেকে এটি আনাতে তিনি বিস্তর অর্থ ব্যয় করেছিলেন। এই মূর্তির বিশদ বিবরণ দিয়ে তাঁর একটি লেখা দ্য জেন্টলম্যানস ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। নিম্ন সাম্রাজ্যের রোমানদের কুসংস্কারের বিষয়ে তার এক গুচ্ছ প্রবন্ধ দ্য ক্রিটিক্যাল মিউজিয়ামে ধারাবাহিকভাবে বেরিয়েছিল। লোকে তাঁকে আত্মভোলা জ্ঞান তপস্বী বলেই জানে। কাজেই অনাথ আত্মীয় বালক স্টিফেন এলিয়টকে অ্যাসবারবিতে নিজের কাছে এনে রাখা তো দূরের কথা, এই ছোট ভাইটি আছে বলে যে তিনি আদৌ জানতেন সেটাই তো তার প্রতিবেশীদের কাছে এক অবাক করা ব্যাপার। লোকে যা খুশি ভাবুক, মিস্টার অ্যাবনি নিঃসন্দেহে তাঁর ক্ষুদে আত্মীয়কে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য তৈরি হয়েছিলেন। সদর দরজা খুলে যেতেই রোগা লম্বা শুকনো চেহারার মিস্টার অ্যাবনি আনন্দে হাত ঘষতে ঘষতে ছুটে বেরিয়ে এলেন তাঁর স্টাডি থেকে। কেমন আছো বাবা, কেমন আছো? হ্যাঁ, বয়স কত তোমার? মানে এতখানি পথ খুব ক্লান্ত হয়ে পড়নি তো? সাপা খেতে বসতে পারবে তো? না না, ধন্যবাদ স্যার, আমি একেবারে ঠিক আছি। বেশ 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 বেশ, সোনা ছেলে। কত বয়স বাপু তোমার? সামনের জন্মদিনে 12 পূর্ণ হবে স্যার। কবে যেন তোমার জন্মদিন? এই 11ই সেপ্টেম্বর না বাবা? বাবা বাবা বাবা, ভালো ভালো ভালো। আমি খুব আসলে এগুলো খুব জরুরি কথা, নোট বইয়ে লিখে রাখা উচিত। 12 বছরই তো, ঠিক তো? একদম স্যার। বেশ 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 বেশ। পাক্স, ওকে মিসেস বাঞ্চের ঘরে নিয়ে যাও, চা জল খাবার ও কি খেতে চায় দেখো, পেট ভরে ভালো করে খাওয়া ওকে। আচ্ছা স্যার। এই বলে গোমড়া মুখ মিস্টার পার্কস স্টিফেনকে একতলায় ভৃত্যদের মহলে নিয়ে গেলেন। অ্যাসবারবিতে স্টিফেনের দেখা সবচেয়ে নরম আর স্নেহশীল মানুষের মধ্যে হলেন মিসেস বাঞ্চ। তাঁর মমতা স্টিফেনকে ভুলিয়ে দিল যে এ বাড়িতে সে নতুন অতিথি মাত্র। মিনিট 15-র মধ্যে দুজনের বন্ধুত্ব জমাট বেঁধে গেল। মিসেস বাঞ্চের জন্ম বছর 55 আগে এই অঞ্চলেই, আর অ্যাসবারবিতে তিনি আছেন আজ দীর্ঘ 20 বছর। কাজেই এ চত্বর আর এ বাড়ির সুলুক সন্ধান তাঁর মতো ভালো আর কেউ জানে না। আর তিনিও সেই সব গূঢ় তথ্য দিয়ে স্টিফেনের মন ভরিয়ে তুলতে কার্পণ্য করলেন না। স্টিফেনের বালক মন স্বভাবতই বিশাল প্রাসাদ আর তাকে ঘিরে বিস্তৃত বাগানের অন্দিসন্ধি জানতে প্রবল আগ্রহী হয়ে পড়ল। অদম্য তার কৌতূহল। দুধারে লরেল গাছের সারিওয়ালা পথের শেষে ওই পুজোর জায়গাটা কে বানিয়েছে, সিঁড়ির ওই ছবির ভদ্রলোককে, ওই যে টেবিলে বসে হাতে মড়ার খুলি ইত্যাদি সব খুঁটিনাটি তার জানা চাই। মিসেস বাঞ্চ ধৈর্য ধরে যথাসাধ্য তার কৌতূহল নিরসন করেন, কিন্তু তার সব প্রশ্নের সন্তোষজনক জবাব সে পায় না। নভেম্বর মাস, সন্ধেবেলা। স্টিফেন মিসেস বাঞ্চের ঘরে এসে চতুর্দিক দেখতে দেখতে কি যেন ভাবছিল। কথা নেই বার্তা নেই, দুম করে সে বলে উঠল, আচ্ছা মিস্টার অ্যাবনি কি ভালো লোক? উনি কি স্বর্গে যাবেন? বড়দের দেওয়া উত্তরের সত্যতার প্রশ্নাতীততায় শিশুদের যে অসীম প্রত্যয় থাকে তা স্টিফেনের জিজ্ঞাসা সুরে স্পষ্ট। ভালো? উমা, সে কি গো? মনিবের মতো দয়ালু লোক আর দুটি হয় না। কেন, তোমার সেই বাচ্চা ছেলেটার কথা বলিনি? সেই বছর 7 আগে যাকে উনি রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলেন। তাছাড়া আমি এ বাড়িতে আসার বছর 2-এর মধ্যেই একটা ছোট মেয়েকেও তো নিয়ে এসেছিলেন, বলিনি তোমায়? না তো মিসেস বাঞ্চ, বলো আমায়, এক্ষুনি বলো। তা বাপু, মেয়েটার কথা আমার বিশেষ মনে নেই। কর্তা একদিন হাঁটতে বেরিয়ে মেয়েটাকে নিয়ে ফিরলেন। তখন হাউসকিপার ছিলেন মিসেস অ্যালিস। হ্যাঁ, তা তাকে বললেন মেয়েটাকে ভালো করে যত্ন আত্তি করতে। 3 কুলে তার কেউ ছিল না, সে নিজের মুখে আমায় বলেছিল এই কথা। তা প্রায় হপ্তাখানেক ছিল সে বাড়িতে। তারপর একদিন ভোরবেলা, কাকপক্ষী তখনও ডাকেনি গো, কাউকে কিছু না বলে কোথায় যে বেপাত্তা হয়ে গেল কে জানে বাবু। ভবঘুরে জিপসির রক্ত ছিল কিনা শরীরে দেখো গিয়ে।
আজ অবধি তার আর কোনো খোঁজ মিলল না। কর্তামশাইয়ের সে কি উচাটন অবস্থা গো! সব কটা পুকুরে জাল ফেললেন, কিছুতেই কিছু হলো না। তবে আমার মনে হয় মেয়েটা জিপসিদের সঙ্গেই ভেগেছিল, কারণ সে রাত্রিরে সে শুতে যাওয়ার আগে পর্যন্ত জিপসিদের গান বাজনা শোনা গিয়েছিল। পার্কস বলে সেদিন সারা দুপুরও নাকি বাগানে সে জিপসিদের হাঁকডাক শুনতে পেয়েছিল। আহা গো, মেয়েটা বড় অদ্ভুত ছিল গো, বড় চুপচাপ শান্ত, একটা মায়া পড়ে গিয়েছিল আমার। তারপরে মেয়ে তো নয়, ঠিক যেন পোষমানা পাখিটি। আর সেই ছেলেটা? আর ছেলে, সে ছিল বিদেশি, নাম বলেছিল জেভান্নি। শীতকাল ছিল যখন সে উদয় হলো আমাদের এখানে। হাডি গাড়িতে পিরিং পিরিং করতে করতে আমাদের সদর রাস্তা বেয়ে উঠে আসছিল। কর্তা দেখেই ঘরে ডেকে নিলেন। তারপর সে তেনার কত প্রশ্ন, তার বাড়ি কোথায়, এখানে এলো কী করে, বয়স কত, বাড়িরা সবাই কোথায়, এইসব নানান কথা জেনে তাকে বাড়িতে থাকতে দিয়ে দিলেন। কিন্তু এও টিকল না। সভ্য তো আর হয় না এসব বিদেশি ছেলেপুলে। আর একদিন সকালে উঠে দেখি এ পাখিও উড়েছে। সে যে কেন গেল, মানে কি যে করতে গেল, আমরা তারপর প্রায় বছর খানেক ধরে শুধু তাই ভেবে গেছি। কারণ তার সর্বক্ষণের সঙ্গী আরডি গার্ডিটা সে ফেলে গিয়েছিল। ওই 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 দেখো না, তাকের ওপর ওই যে ওই তো পড়ে আছে তো। বাকি সন্ধেটা মিসেস বাঞ্চকে তাদের নিয়ে আরও প্রশ্নবাণে জর্জরিত করে আর পরিত্যক্ত হাডি গাডি থেকে সুর বের করার প্রবল প্রয়াসেই স্টিফেনের কেটে গেল। সে রাত্রে সে একটা ভারী অদ্ভুত আর রোমাঞ্চকর স্বপ্ন দেখল। বাড়ির একদম ওপরতলায় তার শোবার ঘরের সামনের টানা করিডোরের শেষ মাথায় একটা অব্যবহৃত স্নানঘর ছিল। এর দরজার ওপরের অংশে কাঁচ বসানো ছিল, ফলে দরজা সবসময় তালাবন্ধ থাকলেও কাঁচের ভেতর দিয়ে তাকালে ডান দিকে জানলার দিকে মাথা করা সীসা বাঁধানো স্নানের চৌবাচ্চা দেখা যেত। স্টিফেন দেখল সে যেন এই কাঁচওয়ালা দরজার সামনেই দাঁড়িয়ে আছে। জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে। সেই আলোয় চৌবাচ্চার মধ্যে শুয়ে থাকা একটা শরীর তার চোখের সামনে স্পষ্ট ভেসে উঠল। পরবর্তীকালে তার নিজের মুখে সে রাতের স্বপ্ন দৃশ্যের বর্ণনা শুনে আমার মানসচক্ষে ভেসে উঠেছিল আমার নিজের চোখে দেখা ডাবলিনের সেন্ট মিকন্স চার্চের বিখ্যাত সমাধি মন্দিরের দৃশ্য। সেখানে শতাব্দী প্রাচীন মৃতদেহদের পচনের হাত থেকে সংরক্ষণ করে রাখা হয়েছে। সে দৃশ্য প্রাণে উৎকট ভয় জাগায়। এক বিকট মূর্তি দেখতে পেল স্টিফেন। তাকে হাড় জিরজিরে বললে কম বলা হয়। তার গায়ের রং ধূলি ধূসর, আর সারা শরীর মৃতদেহের আচ্ছাদনের ফিনফিনে সাদা কাপড় দিয়ে যেন মোড়ানো। পাতলা ঠোঁটের কোণে বিভৎস এক ম্লান হাসি নিয়ে সে তার বুকের ঠিক হৃৎপিণ্ডের জায়গাটায় হাত দিয়ে চেপে বসে আছে। স্টিফেন চলৎ শক্তিহীন, নির্বাক। দেখতে দেখতে মূর্তির মুখ থেকে একটা খুব ক্ষীণ দুরাগত গোঙানির আওয়াজ বেরোতে থাকলো, আর তার হাত নড়তে লাগলো। দৃশ্যের ভয়াবহতা এমনই যে স্টিফেন ছিটকে দরজা থেকে পিছিয়ে আসতে চাইল। আর যেই না এক পা পিছিয়ে সরে আসা, অমনি ধর্মড়িয়ে স্বপ্ন ভেঙে জেগে উঠে দেখল তাজ্জব ব্যাপার, সে দাঁড়িয়ে রয়েছে তার ঘরের বাইরে স্নানঘরে যাওয়ার বারান্দা ঠান্ডা মেঝের ওপর, আর জ্যোৎস্নার আলোয় ভেসে যাচ্ছে গোটা বারান্দা। সাহস করে সে স্নানঘর পর্যন্ত গিয়ে দরজা দিয়ে উঁকি মেরে দেখল সত্যি সেখানে সেই স্বপ্নে দেখা ভীষণ মূর্তি আছে কিনা। কেউ নেই। স্টিফেন বিছানায় ফিরে গেল। পরের দিন সকালে তার স্বপ্নের বিবরণ শুনে মিসেস বাঞ্চ বিশেষ চিন্তিত হয়ে পড়ে স্নানঘরের দরজার কাঁচের ওপর পর্দা লাগিয়ে দিলেন। ব্রেকফাস্ট টেবিলে স্টিফেন মিস্টার অ্যাবনিকে তার অভিজ্ঞতার কথা বলতে তিনি বেজায় উত্তেজিত হয়ে উঠে ব্যাপারটা তার মহামূল্যবান নোট বইতে টুকে রাখতে গেলেন। মহাবিষুবের দিন এগিয়ে আসছে। অ্যাবনি প্রায়ই সে কথা তার খুদে ভাইটিকে মনে করিয়ে দিতে থাকলেন।
আর সঙ্গে যোগ করে দিতে লাগলেন যে প্রাচীনকালে বছরের এই সময়কে ছোটদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হতো। এই নিয়ে সেন্সোরিনাসের খুব মূল্যবান কিছু বক্তব্য আছে। কাজেই স্টিফেন যেন নিজের খুব খেয়াল রাখে আর রাত্রে ঘরের জানলা ভালো করে এঁটে বন্ধ করে রাখে। এই সময় স্টিফেনের মনে গভীর ছাপ ফেলে যাওয়া দুটো ঘটনা ঘটল। প্রথম ঘটনা ঘটার আগের রাতটা স্টিফেনের কেটেছিল অস্বাভাবিক অস্বস্তি আর অস্থিরতার অত্যাচারে। যদিও ছেঁড়া ছেঁড়া ঘুমের মধ্যে ঠিক কি দুঃস্বপ্ন যে সে দেখেছিল তা আর পরের দিন তার মনে ছিল না। পরের দিন সন্ধ্যায় মিসেস বাঞ্চ স্টিফেনের রাত পোশাক সেলাই করতে বসেছিলেন। একটা সময় তিতিবিরক্ত গলায় বলে উঠলেন, কপাল আমার, মাস্টার স্টিফেন, এইরকম ফালা ফালা করে জামাটা ছিঁড়লে কি করে বলো তো? এখন চাকর বাকরদেরই তো তোমার এই জামা সেলাই ফোড়াই করে ঠিক করতে হবে নাকি? বলছি, তাদের কথা কি একবারও মনে করতে নেই জামাটা ছেঁড়ার সময়? আশ্চর্য! কেউ যেন চরম আক্রোশে এলো পাথাড়িভাবে ছিঁড়ে আঁচড়ে জামাটা ছিন্ন ভিন্ন করেছে। সত্যি সেটাকে আবার ব্যবহারযোগ্য করে তুলতে গেলে যথেষ্ট নিপুণ হাতের সেলাই দরকার। আর লম্বা লম্বা কাটাগুলোর প্রত্যেকটাই জামার বুকের বাঁ দিকে, যেখানে হৃৎপিণ্ড থাকার কথা। এক সারি ওপর নিচ সমান্তরাল ছেঁড়া, লম্বায় প্রায় 6 ইঞ্চি হবে প্রতিটাই। সব কটা আঘাতে জামা হয়তো ছেঁড়েনি, কিন্তু সুতোর ওপর আঁচড়ের দাগ অন্তত হয়েই গেছে। স্টিফেন বলতে বাধ্য হলো যে সে এ ব্যাপারে কিছুই জানে না। আগের রাত্রে তো জামায় কোনো ছেঁড়া ছিল না। কিন্তু মিসেস পাঞ্চ, আমার ঘরের দরজাতেও তো এইরকমই আঁচড়ানোর দাগ দেখলাম। সেগুলো তো আমি জানি না কি করে সেগুলো এলো মিসেস বাঞ্চ। মিসেস বাঞ্চ হাঁ করে খানিকক্ষণ স্টিফেনের মুখের দিকে চেয়ে রইলেন। তারপর বাতিদান হাতে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে খচমচ করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন। কয়েক মিনিটের মধ্যেই আবার নেমেও এলেন। তাই তো, আঁচড়ের দাগগুলো তো আমার ধন্ধ লাগিয়ে দিল গো। হ্যাঁ, অত উঁচু দরজা, ইঁদুরের কথা তো ছেড়েই দিলাম, অত উপরে তো কুকুর বেড়ালেও নাগাল পাবে না আঁচড় যে কাটবে। ছেলেবেলায় আমার এক কাকা ছিল, সে চায়ের ব্যবসায় ছিল, আমাদের গল্প করতো চিনেম্যানদের নোক নাকি ওইরকম লম্বা আর ধারালো হয়। কি জানি বাবু, খোকা বাবু, তোমার জায়গায় আমি থাকলে কিন্তু কর্তাকে কিচ্ছুটি বলতুম না। কেবল তুমি মনে করে রোজ রাত্রিরে ঘুমোবার সময় দরজায় চাবি মেরে রেখো। চাবি দিই তো মিসেস বাঞ্চ, রোজ রাতে প্রার্থনা সেরেই চাবি লাগিয়ে দিই দরজায়। বাবা, এই তো সোনা ছেলের মতো কথা। রোজ রাত্রিরে নিয়ম করে প্রার্থনা করো, দেখবে তাহলে আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে মিসেস বাঞ্চ আবার তাঁর সেলাইয়ে মন দিলেন। শুতে যাওয়া পর্যন্ত সেলাই চলল, তবে মাঝে মাঝে তিনি যেন কি এক গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ছিলেন। এই তো গেল 1812 মার্চ মাসের এক শুক্রবারের ঘটনা। এই ঘটনার পরের দিন স্টিফেন আর মিসেস বাঞ্চের সান্ধ্য খোশ গল্পের আসর হোঁচট খেল বাড়ির বাটলার মিস্টার পার্কসের হঠাৎ আবির্ভাবে। যে রাশভারী মিস্টার পার্কস পারতপক্ষে তাঁর ভাড়ার ঘরের সাম্রাজ্য ছেড়ে অন্য কোথাও পা রাখেন না। স্টিফেন যে ঘরে রয়েছে তা পার্কস খেয়াল করেনি। কেমন যেন আলুথালু দেখাচ্ছিল তাঁকে। কথাও বলছিলেন কেমন বিচলিতভাবে, থেমে থেমে, যা তাঁর স্বভাবের সঙ্গে একেবারেই যায় না। এবার থেকে কর্তার সন্ধেবেলা মদ খাওয়ার ইচ্ছে হলে উনি নিজে সেলার থেকে বের করে নেবেন। আমি মিসেস বাঞ্চ হয় সকালেই দিনের মদ বের করে রাখবো, নয়তো বের করবই না। কি থেকে যে কি হচ্ছে কিছুই, ইঁদুরই হবে নিশ্চয়ই, নয়তো সেলারে হাওয়া ঢুকেও নানা রকম শব্দ হয় বটে, কিছুই বুঝতে পারছি না। আমারও তো আর আগের বয়স নেই, গিয়ে যে দেখবো অত দৌড়োদৌড়ি আর পারি না। এই বাড়িতে ইঁদুর? এ তো বড় অদ্ভুত কথা বলছো মিস্টার পার্কস। আমিও তো তাই বলি মিসেস বাঞ্চ, তবে কি জানো, জাহাজ ঘাটায় মাঝি মাল্লাদের কাছে কথা বলা ইঁদুরের কথা অনেক শুনেছি, বিশ্বাস করিনি কোনো দিন, কিন্তু এখন মনে হচ্ছে আর যদি মান সম্মান খুইয়ে শেষে মদের কুঠুরির দরজায় কান পাততুম,
তবে বোধহয় ইঁদুরে কি বলা বলি করছে তাও শুনতে পেতুম। ওহ মিস্টার পার্কস, বসে বসে তোমার গুলবাজি শুনবার সময় আমার নেই। মদের কুঠুরিতে নাকি ইঁদুরে গপ্প জুড়েছে? মিসেস বাঞ্চ, তোমার সঙ্গে ঝগড়া করতে আমি আসিনি। বিশ্বাস না হয় তো যাও না, শেষ মদের কুটুরিতে গিয়ে কান পাতো না, আমার কথার সত্যি মিথ্যে টের পেয়ে যাবে। কি যে আবোল তাবোল বকো না তুমি মিস্টার পার্কস, তার ঠিক নেই। বাচ্চাদের সামনে এসব আজগুবি কথা বলতে আছে? মাস্টার স্টিফেন তো ভয় পেয়ে যাবেন। হ্যাঁ, মাস্টার স্টিফেন? পলকের মধ্যে ঘরে স্টিফেনের উপস্থিতি খেয়াল করে ভোলানো সুরে তড়িঘড়ি মিস্টার পার্কস বলে উঠলেন, না 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 না, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম খালি। মাস্টার স্টিফেন তো বুঝতে পেরেছে সেটা, তাই না মাস্টার স্টিফেন? মিস্টার পার্কসের কথাগুলো যে কতখানি ঠাট্টার সুরে বলা তার মাস্টার স্টিফেনের বুঝতে বাকি রইল না। ব্যাপারটা বিশদে জানার প্রবল আগ্রহ হচ্ছিল তার। অবশ্যই মজা আনন্দ খুব একটা জড়িয়ে ছিল না সেই আগ্রহের সঙ্গে, তবুও বালক বয়সের কৌতূহলকে তো আর দমিয়ে রাখা যায় না। কিন্তু শত পীড়াপিড়িতেও বাটলার মহারাজ মদের সেলারে কি হয়েছে তাই নিয়ে আর টু শব্দটি করলেন না। 24শে মার্চ 1812, স্টিফেনের জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার দিন। সকাল থেকে শোঁ শোঁ শব্দ করে উদ্দাম হাওয়া বইছে, আর তার দাপটে যেন গোটা বাড়ি আর বাগান থেকে থেকে থরথর করে কেঁপে উঠছে। বেড়া ধারে দাঁড়িয়ে মাঠের দিকে চেয়ে থাকতে থাকতে স্টিফেনের মনে হলো তার আশপাশ দিয়ে ঝোড়ো হাওয়া কাদের যেন অদৃশ্য শরীর এলোমেলোভাবে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তারা অবসন্ন, কিন্তু তাদের উগ্র আকাঙ্ক্ষা। তারা যেন প্রবল চেষ্টা করছে কোনো একটা খুঁটি আঁকড়ে ধরে এই অনিচ্ছাকৃত ভেসে চলা থামাতে, আর যেন তেন প্রকারে তা অবলম্বন করে তাদের বহুকালের প্রিয় রঙ্গস্থল এই মরজগতে ফিরে আসতে। কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হচ্ছে। সারাদিন প্রচণ্ড হাওয়ায় ভর করে অবিরাম চলল উড়ন্ত ছায়া শরীরের এই মিছিল। দুপুরে খাওয়ার পর মিস্টার অ্যাবনি স্টিফেনকে ডেকে বললেন, বাবা, আজ রাতে একটু দেরি করে এই ধরো 11টা নাগাদ আমার কাজের ঘরে একবার আসতে পারবে? তার আগে পর্যন্ত আমি ব্যস্ত থাকব। আসলে তোমায় একটা জিনিস আমি দেখাতে চাই, তোমার ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমার জেনে রাখা বিশেষ দরকার। মিসেস বাঞ্চ বা বাড়ির অন্য কাউকে বলো না কিন্তু, হ্যাঁ? তুমি বরং এমনিতেই রাত্রে যে সময় ঘরে শুতে চলে যাও তাই যেও। স্টিফেনের ভেতরে উত্তেজনা টকবক করে উঠল। রাত 11টা পর্যন্ত জেগে থাকার সুবর্ণ সুযোগ হাতে পেলে কোন বাচ্চা আর আঁকড়ে না ধরে। সন্ধ্যার শেষে ঘরে যাবার জন্য সিঁড়িতে পা রেখে স্টিফেন সিঁড়ির পাশে মিস্টার অ্যাবনির লাইব্রেরির দিকে মাথা ঘোরালো। দেখতে পেল একটা তামার অগ্নিপাত্র, যেটা সাধারণত ঘরের কোণেই সে এতদিন দেখে এসেছে। আগুনের সামনে এনে রাখা হয়েছে। টেবিলের ওপরে একটা কারুকার্য করা রূপোর কাপে লাল ওয়াইন ঢালা, আর তার পাশেই কিছু কাগজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাতে কী সব যেন লেখা। মিস্টার অ্যাবনি একটা গোল রূপোর কৌটো থেকে ধুনোর মতো কি একটা সুগন্ধি অগ্নিপাত্রে ছড়িয়ে দিতে ব্যস্ত ছিলেন। সিঁড়িতে স্টিফেনকে খেয়াল করলেন না। সন্ধ্যা গড়াতে হাওয়া পড়ে গেছে। এখন নিস্তব্ধ রাত, আকাশে নিটোল পূর্ণচন্দ্র। 10টা হবে তখন। স্টিফেন তার শোয়ার ঘরে খোলা জানলার পাশে দাঁড়িয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছিল। রাত নিশুতি হয়েছে, কিন্তু চাঁদের আলোয় ধোয়া দূরের বনের অধিবাসীরা এখনো ঘুমের কোলে ঢলে পড়েনি। থেকে থেকেই তার মাঝ থেকে একটা নিদারুণ হাহাকার ধ্বনিত হয়ে উঠে দিঘির ওপর দিয়ে ছুটে আসছে প্রাসাদের দিকে। শুনে মনে হয় কে যেন পথ হারিয়ে ঘুরে মরছে ওই বনে। সেই হতাশা, ক্ষোভ, যন্ত্রণায় তার বুক ফেটে এই বিলাপ বেরিয়ে আসছে দমকে দমকে। প্যাঁচা বা অন্য কোনো জলচর প্রাণী অবশ্য এমন বিদঘুটে শব্দ করে মাঝে মাঝে, কিন্তু এই রক্ত জল করা চিৎকার তো কোনো পাখির আওয়াজ হতে পারে না। চিৎকারটা কি বাড়ির দিকে এগিয়ে আসছে? হ্যাঁ, ওই তো দিঘির এপার থেকে আরো তীক্ষ্ণ হয়ে কানে ধাক্কা মারতে থাকলো কান্নার শব্দটা। পরক্ষণেই যেন আবার বাগান থেকে ভেসে আসতে লাগলো।
ক্রমে মৃদু হতে হতে সেই হাহাকার মিলিয়ে গেল। এবার আবার চারিদিক নিস্তব্ধ। স্টিফেন সবে ভাবছে জানলা বন্ধ করে শুয়ে পড়ে আবার রবিনসন ক্রুসোয় মন দেবে কিনা, এমন সময় তার চোখে পড়ল বাড়ি আর বাগানের মাঝের নুড়ি বিছানো পথে ওরা কারা? একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা মেয়ে না? পাশাপাশি দাঁড়িয়ে জানলার দিকেই তো চেয়ে আছে মনে হচ্ছে। মেয়েটার চেহারা দেখা মাত্রই স্টিফেনের চোখে স্বপ্নে দেখা চৌবাচ্চার ভেতরে সেই ভয়ঙ্কর ছবি ভেসে উঠল, আর তার পাশে দাঁড়িয়ে থাকা বালক মূর্তি তার মনে জাগালো চরম ত্রাস। মুখে মৃদু হাসি নিয়ে মেয়েটি বুকের ঠিক হৃৎপিণ্ডের ওপর হাত রেখে ঠায় দাঁড়িয়ে আছে, আর ছেলেটি ডিগডিগে রোগা, কালো চুল যেন কাকের বাসা, পরনে শতচ্ছিন্ন জামা, দুহাত তুলে বাতাস আঁকড়ে ধরতে চাইছে। তার চোখ মুখের হিংস্র ভাবে ফুটে উঠেছে অনন্ত ক্ষুধা আর আকাঙ্ক্ষা। চাঁদের আলো এসে পড়েছে তার হাতের উপর। সেই হাত ভেদ করে ঠিকরে আসা চূর্ণ চাঁদের আলোয় স্টিফেন দেখতে পেল তার অস্বাভাবিক লম্বা ছুরির মতো নখগুলো। আর ছেলেটি ছড়িয়ে থাকা দু হাতের মধ্যে দিয়ে স্টিফেনের চোখে পড়ল এ জীবনে তার দেখা সবচেয়ে আতঙ্কজনক দৃশ্য। ছেলেটির বুকের বাঁদিক জুড়ে হাঁ করে আছে একটা করাল দর্শন কালো ক্ষত। পরক্ষণেই স্টিফেনের কানে নয়, সারা মগজের গোড়ায় যেন আছড়ে পড়ল সারা সন্ধ্যা অ্যাসওয়ার্বি জলা জঙ্গল বাগান মথিত করে তোলা সেই অপার্থিব হাহাকারের ঢেউ। আর তার পর মুহূর্তেই নুড়ি পাথরের ওপর দিয়ে নিঃশব্দে ভেসে গিয়ে অন্ধকারের মধ্যে উবে গেল এই ভয়ানক জুটি। স্টিফেন আর দেখতে পেল না তাদের। ঠকঠকিয়ে কাঁপতে কাঁপতে সে ঠিক করল জ্বলন্ত বাতিটা হাতে তুলে নিয়েই এক ছুটে চলে যাবে মিস্টার অ্যাবনির কাজের ঘরে। এমনিতেই তার ঘরে যাওয়ার সময়ও হয়েই এসেছে। যেই কথা সেই কাজ। হল ঘরের এক পাশে মিস্টার অ্যাবনির কাজের ঘরে বা লাইব্রেরিতে ঢোকার দরজা। ভয়ের তাড়া খেয়ে 2 লাফে স্টিফেন সে দরজায় পৌঁছে গেল। কিন্তু ঘরে ঢোকা অত সহজ হলো না। দরজা ভেতর থেকে নিশ্চয়ই আটকানো নেই, কারণ তার চাবি যেমন সাধারণত বাইরে ঝোলে তেমনই ঝুলছে। তাহলে সে বারবার ধাক্কা দেওয়া সত্ত্বেও দরজা খুলছে না কেন? কোনো উত্তর আসছে না কেন? কিন্তু ভেতর থেকে মিস্টার অ্যাবনির গলা পাওয়া যাচ্ছে, কার সঙ্গে যেন কথা বলছেন মনে হচ্ছে। ও কি হলো? হঠাৎ তিনি এমন চিৎকার করে উঠলেন কেন? আর সে চিৎকার পুরো বেরোনোর আগেই তার গলার মধ্যে অমন দলা পাকিয়ে থেমে গেল কেন? উনি কি তবে এই রহস্যময় ভয়ঙ্কর ছেলে মেয়ে দুটোকে দেখতে পেলেন নাকি? কোনো শব্দ নেই। ভয়ে পাগল স্টিফেন মরিয়া হয়ে তার সব শক্তি দিয়ে ধাক্কা দিতেই এইবার দরজা খুলে গেল। মিস্টার অ্যাবনির লেখাপড়ার টেবিলে যেসব কাগজপত্র পাওয়া গিয়েছিল সেগুলো বোঝার মতো বয়সে উপনীত হলে স্টিফেন এলিয়টের কাছে সমস্ত রহস্য জলের মতো পরিষ্কার হয়ে যায়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটুকু নিচে তুলে দেওয়া হলো। প্রাচীন দিগের মধ্যে এক সাধারণ ও দৃঢ় বিশ্বাস ছিল যে বিশেষ কিছু আচার অনুষ্ঠান পালনের দ্বারা সে অনুষ্ঠান সকল হয়তো আধুনিক সমাজের চক্ষে বর্বরচিত বলিয়া বিবেচিত হইবে, মনুষ্যের আত্মিক ক্ষমতা বৃত্তির প্রভূত উন্নতি সাধন সম্ভব। উদাহরণস্বরূপ বলা যায়, স্বীয় জাতীয় কতিপয় প্রাণীর ব্যক্তিত্ব আত্মসাৎ করিলে যে কোনো মনুষ্য সেই সকল নিম্নবর্গীয় অতিলৌকিক সত্তার ওপর সম্পূর্ণ কর্তৃত্ব বিস্তার করিতে সক্ষম হয়, যাহারা ব্রহ্মাণ্ডের যাবতীয় প্রাকৃতিক শক্তির নিয়ন্ত্রক। সাইমন মেগাসের বিষয়ে লিখিত হয় যে তিনি আপন ইচ্ছা বলে উড্ডয়ন করিতে, অদৃশ্য হইতে ও যদৃচ্ছা রূপ ধারণ করিতে পারিতেন, এবং তাহার এমত অদ্ভুত ক্ষমতার মূলে ছিল এক বালকের আত্মার উপর প্রভুত্ব, যাহাকে তিনি ক্লেমেন্টিন রেগনিন্সেসের নিন্দুক গ্রন্থাগারের ভাষায় হত্যা করিয়াছিলেন।
হ্যাঁ, মিস ট্রেসম্যাজিস্টারের রচনায় দেখিতেছি তিনি বিশদ আলোচনা পূর্বক বলিতেছেন অন্তত পক্ষে 3টি দ্বাদশ বর্ষের কম বয়স্ক মনুষ্যের হৃৎপিণ্ড আত্মসাৎ করিলেও তদ্রূপ সুখকর সুফল লাভ হয়। গত 20 বৎসরের প্রধান অংশই আমি এই সিদ্ধান্তের সত্যতা নিরূপণের পরীক্ষায় ব্যয় করিয়াছি এবং পরীক্ষা বস্তু হিসেবে ব্যবহার করিয়াছি সেই সকল ব্যক্তিকে যাহাদিগকে বিনা আলোড়ন সৃষ্টিতে জনসমাজে লক্ষণীয় কোনো শূন্যস্থল রচনা না করিয়া অপসারণ করিয়া ফেলা যায়। এই পথে আবার প্রথম পদক্ষেপ হয় 24 মার্চ 1792 তারিখে ফিবি স্ট্যানলি নামে এক জিপসি গোত্রীয় বালিকার বিনাশ সাধনে। দ্বিতীয় পদক্ষেপ 23 মার্চ 1805 তারিখে জিওভানি পাওলি নামে এক ভ্রাম্যমান ইতালীয় বালকের অন্তর্ধান ঘটানো। পরীক্ষা শেষ শিকার হইবে আমার ক্ষুদ্র কনিষ্ঠ ভ্রাতা শ্রীমান স্টিফেন এলিয়ট। তাহার জন্য নির্ধারিত তারিখ হইল 24 মার্চ 1812। উক্ত আত্মস্থকরণের শ্রেষ্ঠ পন্থা হইতেছে জীবন্ত অবস্থায় পরীক্ষা বস্তুর দেহ হইতে হৃৎপিণ্ডটি উৎপাটন করিয়া ভস্মীভূত করিয়া 1 পাইন্ট পরিমাণ যে কোনো প্রকার লাল ওয়াইনের সহিত মিশ্রিত করিয়া পান করা। অন্তত পক্ষে প্রথম 2টি পরীক্ষা বস্তুর দেহাবশিষ্ট গোপন করিয়া ফেলাই যুক্তিসঙ্গত হইবে। এক্ষেত্রে কোনো পরিত্যক্ত স্নানাগার বা মদ্য সঞ্চয়ের ভূগর্ভস্থ কুঠুরি ব্যবহার সুপ্রযুক্ত হইবে। পরীক্ষা বস্তু সমূহের অশরীরী অংশ, যাহা সাধারণের ভাষায় ভূত প্রেত বলিয়া অভিহিত হয়, কিছু ক্ষেত্রে পরীক্ষাকারীর কার্যে যৎপন্যাস্তি ব্যাঘাত সৃষ্টি করিতে পারে। কিন্তু প্রকৃত দার্শনিক মনোবৃত্তির অধিকারী এই সকল নিম্ন সত্তার প্রতিশোধ স্পৃহাজনিত দুর্বল আক্রমণ জালে আদৌ কোনো গুরুত্ব আরোপ করিবেন না। এই পরীক্ষার সাফল্য যে আমাকে কি বিপুল, কি প্রচণ্ড আত্মশক্তি প্রদান করিবে, তাহাই আমি উৎফুল্ল ও নিবিষ্ট মনে ভাবিতেছি। এই অপরিমেয় ক্ষমতা যে কেবলমাত্র আমাকে তথাকথিত লৌকিক বিচারের ঊর্ধ্বে স্থাপন করিবে তাহাই নহে, এমনকি বাস্তবিক মৃত্যুর সম্ভাবনাও বহুলাংশে রদ করিবে। দরজা ঠেলে ঢুকে স্টিফেন মিস্টার অ্যাবনিকে তাঁর চেয়ারে চিত হয়ে পড়ে থাকতে দেখেছিল। তার মাথা ঝুলে পড়েছে একপাশে, মুখে চরম রাগ, ভয় আর মর্মান্তিক মৃত্যু যন্ত্রণার মিশেলের এক বিকট প্রতিচ্ছবি। আর বুকের বাঁ দিকে একটা বিভৎস বড় দগদগে কাটা। তার মধ্যে দিয়ে সোজা দেখা যাচ্ছে তার ঝুলে পড়া হৃৎপিণ্ড। তার হাতে কোনো রক্তের দাগ নেই। টেবিলের ওপর একটা লম্বা ছুরি পাওয়া গিয়েছিল, তাও একদম পরিষ্কার। হিংস্র বনবেড়ালের পক্ষে আঁচড়ে, কামড়ে বা থাবা মেরে এমন ক্ষত সৃষ্টি করা সম্ভব। স্টাডির জানলা খোলা ছিল, তাই করোনারের বিচারেও কোনো হিংস্র বুনো জন্তুর আক্রমণে মিস্টার অ্যাবনির মৃত্যু হয়েছে বলে সাব্যস্ত হয়েছিল। কিন্তু মিস্টার অ্যাবনির যেসব কাগজপত্রের কথা উল্লেখ করলাম, সেসব পড়ে স্টিফেন এলিয়ট অন্য এক উপসংহারে পৌঁছেছিল। সানডে সাসপেন্সে আজ শুনলেন M.R. জেমসের কাহিনী লস্ট হার্টস অবলম্বনে রাজর্ষি গুপ্তর অনুবাদ হৃদয়হারা। স্টিফেন এলিয়টের চরিত্রে অগ্নি, মিসেস বাঞ্চ শ্রী, গল্পের সূত্রধার আমি সোমক, এবং পর্ব পরিচালনা, গল্পের কথক মিস্টার অ্যাবনি ও পার্কসের চরিত্রে দীপ।
ধ্বনি পরিকল্পনায় সৌম্য এবং শুভ, পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক। শেষ হলো M.R. জেমসের কাহিনী লস্ট হার্টস অবলম্বনে রাজর্ষি গুপ্তর অনুবাদ হৃদয়হারা। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।